টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, শুরু হওয়ার আরো অল্প কয়েকদিনই বাকি রয়েছে। আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে। যারা এখনো পড়াশোনা শুরু করেনি সবাইকে বলবো পড়াশোনা শুরু করে দাও, যেন রেজাল্ট তোমাদের ভালো হয়। আজকে আমরা সিক্স সেমিস্টারের জি হিস্ট্রি এর আগের দিন আমরা 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজকে আমরা 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি আরো দুই একটা কথা বলছি। আমাদের দেখো চ্যানেলে অডিও ভিডিও সাজেশন প্রত্যেকটা বিষয় দেওয়া হচ্ছে, তোমরা সেই ভিডিওগুলো দেখো, তোমাদের আশা করি উপকার হবে। যারা ক্লাস করছো না বা নোটপত্র নেওনি তাদের জন্য এই প্রয়াস, যাতে তোমাদের সামান্যতম উপকারে আসে। তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাথে যুক্ত থাকবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। সাথে তোমাদের প্রয়োজনীয় নোটপত্র নেওয়ার জন্য আমাদের অফিসের নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। যাই হোক, আজকে ভিডিও শুরু করছি। মান 12 জি হিস্ট্রি 3 নম্বরে দেওয়া হয়ে গিয়েছে। জি হিস্ট্রির 12 নম্বরে যে প্রশ্নগুলো আমি প্রথমে বলবো, গিয়াসউদ্দিন বলবানের রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো। দেখো এই প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, যার জন্য খুবই ইম্পর্টেন্ট মনে করছি। গিয়াসউদ্দিন বলবানের রাজতান্ত্রিক যে প্রধান বৈশিষ্ট্য রয়েছে মান 12-র জন্য, এটা তোমাদের পরীক্ষার জন্য কমন রয়েছে। আমি অল্প বলে দিচ্ছি বিষয়টা কি। রাজতন্ত্রের আদর্শ যে বলেছে যে গিয়াসউদ্দিন বলবান সিংহাসন লাভের পর তিনি সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য কতগুলোই নীতির প্রবর্তন করেছিল। আমরা জানি তিনি 40 চক্রের একজন প্রধান নেতা ছিলেন। পরবর্তী সময়ে এই 40 চক্রকে তিনি ধ্বংস করেন, ঠিক আছে। এবং ইলতুৎমিশের পরবর্তী সময় সুলতান রাজিয়া, তার পরবর্তী সময় আমরা দেখতে পারি যে গিয়াসউদ্দিন বলবান সুলতানি সিংহাসনে বসেন। এবং আমরা যেটা বললাম, রাজতান্ত্রিক আদর্শের জন্য তিনি কতগুলো নিয়ম প্রবর্তন করেছিলেন। তিনি যেসব নীতি, যে বাহ্যিক যে আড়ম্বর ছিল সেগুলো তিনি ত্যাগ করেছিলেন বা পরিত্যাগ করেছিলেন। যে সুলতানি সাম্রাজ্যের অহেতুক আচার অনুষ্ঠান, এগুলো তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। দরবারি মর্যাদা অর্থাৎ সুলতানের যে মর্যাদা সেটি প্রতিষ্ঠানের জন্য তিনি একাধিক নীতি প্রবর্তন করেছিলেন। আমরা জানি পাইপস, সিজাদা, এইসব বিষয়গুলো তিনি প্রবর্তন করেছিলেন। পার্শ্বিক নীতি অবলম্বন করেছিল তিনি। ন্যায় বিচারের জন্য তার অবদান যথেষ্ট রয়েছে, হ্যাঁ। এবং রাজা দৈব সত্য অর্থাৎ রাজাকে তিনি বলেছিল যে ভগবানের দূত হিসাবে তিনি শাসন কার্য পরিচালনা করছিলেন, সকলকে সেই রাজাকে মান্য করা প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি গিয়াসউদ্দিন বলবান সিংহাসনের লাভের পর সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিল, যার মধ্যে বাহ্যিক আড়ম্বরতা ত্যাগ করা, দরবারি মর্যাদা, রাজার আদর্শ, যে রাজাকে পাইপস সিজাদা, রাজাকে মান্য করা, রাজা দৈব আদর্শ, এইসব বিষয়গুলোর মধ্যে দিয়ে তিনি সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গিয়াসউদ্দিন বলবান তোমরা অবশ্যই পড়বে। নাম্বার 2 এ তোমরা দেখবে আকবরের ধর্মনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি অথবা দীন ইলাহি। যে আকবরের যে ধর্মমত ছিল এখানে কি বলা হয়েছিল দেখো, আমরা জানি, আমি ভিডিওটা একটু তোমাদের লম্বা হয় কিন্তু তোমরা ধৈর্য সহকারে যদি ভিডিওটা শোনো এবং প্রশ্নগুলো যদি মিনিংগুলো বোঝার চেষ্টা করো তাহলে তোমরা কিছুটা হলেও লিখে দিয়ে আসতে পারবে। কি বললাম? আকবরের ধর্মনীতি। আমরা জানি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে সুলতান আকবর একজন অন্যতম। তিনি ন্যায় বিচার, ন্যায়পরায়ণ, প্রজা সুলভ আচরণের জন্য পৃথিবীতে জনপ্রিয় হয়ে আছেন। তিনি ধর্মীয় ব্যাপারে যে তার নতুন চিন্তা ভাবনা, তিনি সকল ধর্মের সমন্বয়ে একটি নতুন ধর্ম প্রবর্তনের পরিকল্পনা করেছিল। এর পিছনে তার একাধিক কারণ ছিল। তার ধর্মচিন্তার পিছনে তার গৃহ শিক্ষক, তার মাতা থেকে শুরু করে যারা যারা ছিল তারা প্রত্যেকেই ছোটবেলা থেকে তার এই ধর্মীয় চিন্তার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যার ফলস্বরূপ তিনি বুঝেছিল যে তিনি হচ্ছে গিয়ে অভ্রান্ত নির্দেশনামা ঘোষণা করেছিল, ঠিক আছে। এবং সেখানে তিনি দেখা যাচ্ছে প্রত্যেকটি ধর্মের থেকে গুরুদেরকে ডেকেছিল এবং সেখান থেকে আলোচনার পর তিনি উপলব্ধি করেছিল প্রত্যেক ধর্মের সার ধর্ম হচ্ছে একই। এবং এই সকল সার ধর্মগুলোকে নিয়ে হিন্দু বলো, খ্রিস্টান বলো, মুসলিম বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, প্রত্যেক ধর্মের সারমর্ম নিয়ে তিনি একটি নতুন ধর্ম প্রবর্তন করেন, যেটাকে বলে দ্বীন ইলাহি ধর্ম। এটি কোনো পৃথক ধর্মমত ছিল না, এখানে নির্দিষ্ট কতগুলি বিষয় তুলে ধরা হয়েছিল।
যে পিতা মাতাকে শ্রদ্ধা করা, প্রত্যেকটা ধর্মকে বলা হয়েছে, মানুষকে ভালোবাসা, পশু হত্যা নিষিদ্ধ করা, মদ্যপান নিষিদ্ধ করা, সেবা করা, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, এই যে বিষয়গুলো ছিল এগুলো প্রত্যেকটি ধর্মেই ছিল। এটাই ছিল তার ধর্মের প্রধান বৈশিষ্ট্য, যেটিকে দিনীলাই ধর্মমত নামে আমরা পরিচিত। তিনি মাজার নামা, অভ্রান্ত নির্দেশ নামা, এইসব বিষয়গুলোর মধ্যে থেকে তিনি ঘোষণা করেছিল। ঠিক আছে, এই জায়গাটা তোমরা অবশ্যই দেখবে। তারপর 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি এবং সাথে বিদ্রোহ ব্যর্থতার কারণগুলি কি ছিল, এই প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হিসাবে আমি এটা বলবো। আমাদের দেখতে হচ্ছে দুটা। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অবশ্যই কমেন্ট করবে। মহাবিদ্রোহের প্রকৃতি অর্থাৎ দেখো, আমি সংক্ষেপে এটাও বলছি, আমি প্রশ্নগুলো বলছি এবং এর যে মূল বিষয়বস্তু অর্থাৎ আমরা সার সংক্ষেপ যেটা বলতে পারি সেটা আমি অল্প বলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এটা শোনো, আশা করছি তোমাদের উপকারে আসবে। দেখা যাচ্ছে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পূর্বে যে বিদ্রোহগুলো হয়েছিল এবং ব্রিটিশ শাসনের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের ফলস্বরূপ 1857 সালে মহাবিদ্রোহ। এই বিদ্রোহের পিছনে একাধিক কারণ দায়ী ছিল, রাজনৈতিক কারণ বলো, অর্থনৈতিক কারণ বলো, সামাজিক কারণ বলো, এই প্রত্যেকটি কারণের সংমিশ্রণে অবশেষে 1857 সালে মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল। তো এই বিদ্রোহ প্রকৃতি অর্থাৎ চরিত্র নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কারণ কি, কেউ কেউ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছে, ঠিক আছে, কেউ কেউ এটিকে সিপাহী বিদ্রোহ বলেছে, কারণ এই বিদ্রোহটি সর্বপ্রথম শুরু করেছিল ভারতীয় সিপাহীরা, যার জন্য এটিকে সিপাহী বিদ্রোহ বলা। কেউ কেউ এটিকে আবার সামরিক বিদ্রোহ বলেছে। আবার কেউ কেউ এটিকে বিনয় দামোদর সাভারকর যেমন রয়েছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম করেছিল। কিন্তু আবার রমেশচন্দ্র নতুন যারা ঐতিহাসিক ছিল তারা এই মতবাদকে খণ্ডন করেছে, বলেছে না, এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নয়, কারণ এখানে ভারতের সমস্ত জনগণ অংশগ্রহণ করেনি। তাহলে আমরা বুঝতে পারছি এই বিদ্রোহের চরিত্র নিয়ে ঐতিহাসিক মহলে মতপার্থক্য রয়েছে। কেউ সিপাহী বিদ্রোহ, কেউ জাতীয় বিদ্রোহ, কেউ সামরিক বিদ্রোহ, ঠিক আছে, কেউ সামন্ত বিদ্রোহ, কেউ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আবার কেউ এটিকে স্বাধীনতা সংগ্রাম বলে বিবেচিত করেনি। এই মতবাদগুলি আমাদের সম্পূর্ণ সুন্দর করে তুলে ধরতে হবে। চরিত্রগুলি আমাদের নোটগুলো সুন্দর করে লেখানো রয়েছে, যাদের নোটের প্রয়োজন রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন। এরপরে মহাবিদ্রোহের প্রকৃতি অর্থাৎ প্রকৃতি আমি আলোচনা করলাম ব্যর্থতা, এটার সঙ্গে রিলেটেড হিসাবে আসতে পারে বা আলাদা হিসাবে প্রশ্নটা আসতে পারে যে 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার পিছনে কারণ, একাধিক কারণ ছিল। যে এখানে বলা যাচ্ছিল যে পরিকল্পনার অভাব, বিদ্রোহগুলি হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছিল, এখানে শুরু হচ্ছে তো আজকে ওখানে শুরু হচ্ছে, যার ফলে ইংরেজদের পক্ষে এই বিদ্রোহগুলোকে দমন করা খুবই সম্ভব ছিল। পরিকল্পনার অভাব, সুযোগ্য নেতার অভাব, আমরা বলতেই পারি যে তাতিয়া টুপি ঝাঁসি রানী যথেষ্ট দক্ষ ছিল, কিন্তু ইংরেজদের তুলনায় তারা মোটেই ততটা সমকৌশলী ছিল না বা পিছিয়ে ছিল। ঠিক আছে, আধুনিক অস্ত্রের অভাব, যে ইংরেজদের বন্দুক থেকে শুরু করে কামান থেকে শুরু করে সেই তুলনায় আধুনিক শস্ত্রের অভাব ছিল ভারতীয় সেনাবাহিনীর হাতে, ভারতীয় যে নেতা ছিল। যোগাযোগের অভাব, এক জায়গা থেকে এক জায়গায় দ্রুত সেনাবাহিনী প্রেরণ করা বা অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়ার কিছু অসুবিধা ছিল, যেটা ইংরেজদের কাছে ছিল না। এটাও বিদ্রোহের ব্যর্থতার পিছনে একটা কারণ ছিল। বেশ কয়েকটি জাতি বিদ্রোহকে বিরোধী দমন ইংরেজদের সাহায্য করেছিল, বিশেষ করে শিখ জাতি, রাজপুত থেকে শুরু করে মুসলিম জাতি যারা ছিল এই বিদ্রোহ দমন ইংরেজদের সাহায্য করেছিল। গোর্খা, ঠিক আছে, রাজন্য বর্গ যে বিদ্রোহ দমন ইংরেজদের সাহায্য করেছিল, বিশেষ কিছু রাজন্য বর্গের আমরা নাম জানি যারা এই বিদ্রোহ দমন ইংরেজদের সাহায্য করেছিল। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। আমরা এখান থেকে দেখলাম গিয়াসউদ্দিন বলবান পড়তে হচ্ছে আমাদের, আকবরের ধর্মনীতি পড়তে হচ্ছে আমাদের, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি এবং ব্যর্থতার কারণ আমাদের পড়তে হচ্ছে। এরপরে আমরা যেটা বলবো বিদ্যাসাগরের সমাজ সংস্কারগুলি, সাথে তোমরা রাজা রামমোহন, আধুনিক ভারতের জনক রাজা রামমোহনের যে সংস্কারগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের মধ্যে আমরা জানি যে শিক্ষা, নারীদের স্বাধীনতা বা সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি তার যে সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য কাজ ছিল বিধবা বিবাহ প্রবর্তন, এছাড়া বাল্য বিবাহ, বহু বিবাহ, তিনি উপলব্ধি করেছিল যে নারীদেরকে এইসব অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসতে শিক্ষার প্রয়োজন রয়েছে, যার জন্য নিজ প্রচেষ্টা তিনি একাধিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। 1849 খ্রিস্টাব্দে বেতুন বালিকা বিদ্যালয়। এই যে সমাজ সংস্কারগুলো করেছিল তিনি, যে তার শিক্ষা বলো সমাজ বলো বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য রয়েছে। এরপর আমরা রাজা রামমোহন রায়, আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়কেও পড়বো সেম ভাবে। তার উল্লেখযোগ্য কীর্তি আমরা জানি যে তিনি সতীদাহ প্রথা নিবারণ করেছিল, তিনি বিভিন্ন বিদ্যালয় তিনিও প্রতিষ্ঠা করেছিল, একাধিক বিদ্যালয়, যে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে,
এরপরে আমরা 12 নম্বরের জন্য আমি আরো যে প্রশ্ন কয়েকটা করবো তোমরা দেখবে, তোমরা একটু ধৈর্য ধরে। রাজা রামমোহন রায় বললাম তোমাদের সতীদাহ প্রথা কুসংস্কার দূরীকরণের ভূমিকা ছিল, ঠিক আছে। পাশ্চাত্য শিক্ষা তিনি প্রচারের চেষ্টা করেছিল, নারীদের কল্যাণের জন্য করেছিল, জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিল। তিনি এইভাবে ভারতবর্ষের মধ্যে থেকে সমাজ এবং কুসংস্কারগুলি দূরীকরণের চেষ্টা করেছিল। এই প্রশ্নটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যে দিল্লির সুলতানি সাম্রাজ্য সুদৃঢ়ীকরণে ইলতুৎমিশের ভূমিকা। এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে যে ইলতুৎমিশের ভূমিকা কি রয়েছে। আমরা জানি যে কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার দত্তক পুত্র যে ছিল বা তার জামাতা হিসেবে আমরা বলি ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেছিল, এবং সেক্ষেত্রে তার উল্লেখ প্রায় বেশ কিছু তার তিনি বিদ্রোহ হয়েছিল এই সময়, সেই বিদ্রোহগুলো দমন করেছিল এবং সুলতানি সাম্রাজ্যটাকে শুধু বিদ্রোহ প্রতিষ্ঠা করেছিল। তিনি যে এই সময় দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল, সেই বিদ্রোহটাকে তিনি দমন করতে সক্ষম হয়েছিল। তিনি খলিফার অনুমোদন পেয়েছিল, নিজের মুদ্রা তিনি খলিফা সেনাপতি হিসাবে নিজেকে চিহ্নিত করেছিল। দিল্লি যে আমির ওমর ছিল তারাও এই বিদ্রোহে ইলতুৎমিশের বিরোধিতা করেছিল, ঠিক আছে। এই সব সকল সমস্যার সমাধান করে তিনি দিল্লি সুলতানি সাম্রাজ্যকে, বাংলার বিদ্রোহ হয়েছিল ওই সময়, ঠিক আছে, এই সব বিদ্রোহগুলোকে দমন করে তিনি একটি গুরুত্বপূর্ণ ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিল। সাথে তোমরা আরেকটি প্রশ্ন দেখবে মনসবদারি ব্যবস্থা। আমি আগে বলেছিলাম মনসব কথাটি অর্থ পদমর্যাদা যেখানে রয়েছে এদের বেতন, ঠিক আছে, এই যে মনসবদারি বৈশিষ্ট্য, এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে। মনসবদারি ব্যবস্থা রয়েছে। এবং আরো একটি প্রশ্ন বলছি, সেটি হচ্ছে ভক্তিবাদ বা সুফিবাদ। এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই কমন প্রশ্ন। দেখো ইতিহাসের সিলেবাসটা অনেক বড়, তার জন্য তোমাদের প্রশ্নগুলো বেশি করতে হচ্ছে। গিয়াসউদ্দিন বলবানটা তোমরা দেখছো, আকবরের ধর্মনীতি তোমরা দেখছো, সিপাহী বিদ্রোহটা তোমরা দেখছো, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় তোমরা দেখতে হবে তোমাদের, ঠিক আছে। পাশাপাশি তোমাদের সুফিবাদ এবং ভক্তিবাদ একটি প্রশ্ন পরীক্ষায় আসবে, সুফিবাদ এবং ভক্তিবাদ থেকে। আকবরের ধর্মমত বললাম বা দিনিলাই ধর্মমতটা আমি বলে দিলাম। মনসবদারি ব্যবস্থা ভালো করে দেখবা, মনসব আর ইলতুৎমিশ, এই যে কয়েকটা প্রশ্ন বললাম, 8টার মতন প্রশ্ন, এই 8টি প্রশ্ন তোমরা 12 জন্য খুব ভালো করে দেখে যাও। এই প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রে এসেছে এবং আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের কমন রয়েছে। এরপরে আমরা 6 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই থাকছে। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।